প্রবাসীদের কাতার অনুষ্ঠানটি এনটিভি কর্তৃক প্রচারিত পৃথিবীর যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রবাসীদের কাতার অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকে। যেহেতু আমরা রিমিটেন্স দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছি, তাই বাংলাদেশকে নিয়ে আমরা ভাবনা, আমাদের চেতনা, প্রবাস থেকে দেশের প্রতি মায়া আছে বিদায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা বিষয়ক আলোচনা। আপনারা জানেন আমাদের সম্মানিত আমাদের তিনজন অতিথি আছে, পরিচয় করে দিচ্ছি। আজকে এখানে আছেন অত্যন্ত ইউকেতে অর্থাৎ হোল ইউরোপে বলা যেতে পারে অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত বিএনপির আস্থাভাজন এবং ডেডিকেটেড নেতা, আমরা যাকে চিনি বহুদিন ধরে, আমাদের জনাব নাসিম আহমেদ চৌধুরী, ফরমার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইউকে বিএনপি অ্যান্ড এক্স প্রেসিডেন্ট যুবদল ইউকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, এরপর যিনি আছেন আমাদের, উনি সবসময় আমাদের পাশে আছেন কথা বলার জন্য। সেই সুদূর শীতের দেশ আপনার ফিনল্যান্ড থেকে এখানে উনি আসেন, উনি ব্যবসা করেন, কমিউনিটি লিডার্স। আমি পরিচয় করেন ইঞ্জিনিয়ার জাহিদ মান্নান সাহেব, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম, শুভেচ্ছা। আর ইনশাআল্লাহ ভালো আছি। এনটিভিকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, দুই চারটি দেশের ভালো মন্দ নিয়ে কথা বলার জন্য। আমাদের বাইরে যিনি আছেন উনি অত্যন্ত অর্থাৎ দেশের প্রতি যার অত্যন্ত মায়া, অর্থাৎ দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বললে যার শরীরে সবচেয়ে বেশি যাদের আঘাত লাগে তার মধ্যে একজন উনি, এবং উনি এসব নিয়ে সভা সেমিনারে কথা বলেন সব সময়। উনি হলেন আমাদের মোহাম্মদ হাসনাত আল হাবিব, ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল অ্যান্ড কমিউনিটি লিডার্স লটন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এনটিভির দর্শকদেরকেও জানাই শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের এই 17 বছরের একটা ফ্যাসিবাদ সরকার অনেক আমাদের মানুষের আত্মত্যাগ, অনেক মানুষের আপনার জেল জুলুম, আপনারা জানেন অনেক মানুষকে যে অন্যায় অবিচারভাবে এবং বিনা ভোটে না করে জোর জবরদস্তি আমাদের 17 বছর এই দেশের ক্ষমতার মসনদে বসেছিলেন। দেশটাকে একটা লন্ডভন্ড করে রেখে একটা বিধ্বস্ত করে মানি লুট করে দেশটাকে অর্থাৎ একটা তলাবিহীন জুড়ি হিসেবে দেশে ফেলে পালিয়ে চলে যাওয়ার পরে যে এই আমরা যারা দেশের যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, যারা আজকে দেশটাকে অর্থাৎ আপামর জনগণ যাদেরকে বসিয়েছেন, আমাদের লরিয়েন্ট ডক্টর ইউনূস সাহেব, বিশ্ব নন্দিত, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমরা চাই উনি শ্রদ্ধা নিয়ে যাতে আরও বেশি দিন বেঁচে থাকে, আমরা দোয়া করবো। এখান থেকে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তুর জন্য আমি সর্বপ্রথমে আমাদের বিজ্ঞ আমাদের নাসিম ভাই, আপনি তো জানেন যে প্রতি বছরের নয় যে জাতিসংঘের অধিবেশন সারা বিশ্বের নেতারা আসে, আমাদের দেশ থেকেও একটা বহর গিয়েছেন সেখানে আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে। সেখানে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা। তখন তিনি একটা কথা বলে ফেলছেন যে আওয়ামী লীগকে কি আবারও কি আনার ব্যাপারে একটা প্রশ্ন উনি বলছে, জানি না সেটা কেনই বা বলছে, এটা আপনার মতামতটা কি? ধন্যবাদ জলিল খান সাহেব। আসলে আর আপনার মাধ্যমে আমি এনটিভির দর্শক মণ্ডলী আপনারা যারাই দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব কথাটা বলেছেন এবং এটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা আজকে হচ্ছে। দেখুন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইন্টারভিউটা যিনি নিয়েছিলেন মেহেদী হাসান, উনি কিন্তু আল জাজিরার একজন জাদরেল সাংবাদিক। এখন এরা এত এক্সপার্ট এরা কিন্তু কথার মধ্যে কথা বলে আপনার কাছ থেকে কথা বের করে নিয়ে আসে। আপনি যদি ইন্টারভিউটা খেয়াল করেন আপনি দেখবেন উনি বলেছেন, প্রথমে রেফারেন্স নিয়েছেন অমর্ত্য সেনের কথা নিয়ে, ওই যে ভারতের অর্থনীতিবিদ যিনি নোবেল লরিয়েট। উনি বলেছেন যে অমর্ত্য সেন বলেছেন যে যদি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা হয় তাহলে এটা হাসিনার ফেসিবাদীর আরেকটা স্বরূপ হয়ে গেল। তখন ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে না, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই। উনি কিন্তু বলেছে আবার যে নিষিদ্ধ করা হয় না তাহলে কি ওরা ইলেকশন করতে পারবে? উনি বলছেন না, ইলেকশন করতে পারবে না। কথার পিঠে কিন্তু কথা আসে। তখন আবার জিজ্ঞেস করেছেন যে তাহলে উনি ইলেকশন করতে পারবেন না, তাহলে আওয়ামী লীগের লোকজন কি করবে? ওরা ভোট দেবে। ডক্টর সাহেব বলেছেন ওরা ভোট দেবে। তখন উনি জিজ্ঞেস করেছে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো? ইউনূস সাহেব বলেছেন ওরা তো নিষিদ্ধ করা হয় নাই, এটা তো স্থগিত করা হয়েছে, প্রক্রিয়া চলছে। স্থগিত করা হয়েছে, তাহলে এটা কি এভাবেই থাকবে? তখন উনি বলছে যে না, এটা তুলে ফেলে। এটা কিন্তু একটা কূটনৈতিক
উত্তর উনি দিয়েছেন। হ্যাঁ, যেহেতু উনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, ডক্টর ইউনূস সাহেব নোবেল লরিয়েট, এ নিয়ে সর্বজন শ্রদ্ধেয়। আমরা শহীদ জিয়া রাজনীতি যারা করি, আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ ফলো করি, এবং প্রথম থেকেই কিন্তু এই যে সরকার এসেছে এবং ডক্টর ইউনূস সাহেব যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, এটা কিন্তু আমাদের লিডারের সম্মতিক্রমেই হয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের লিডার যখনই বক্তব্য দিয়েছেন, তিনি এই গভর্নমেন্টকে ওন করেছেন, বলেছে এটা আমাদের আন্দোলনের ফসল এবং এরাই সফল হলে আমরা সফল হব। এটাকে এত বড় করে দেখার কিছু আমি মনে করি না। আমরা বিএনপি মনে করি না যে এটা করার। আজকে দেখেন আপনি আসিফ নজরুল সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন নয়, অদূর ভবিষ্যতে আসা আরো সম্ভাবনা নাই। হ্যাঁ, এবং মনে করেন শফিকুল আলম তো বলেই দিয়েছেন যে উনি এভাবে বলেন নাই। যদি উনি বলেছেন, শফিকুল আলম সাহেব বলেন না, এটা বলা উচিত হয় না, উনি বলেছেন। উনি বলেছেন, কিন্তু এটা ছিল একটা কূটনৈতিক একটা বক্তব্য। তো এই বক্তব্যকে বড় করে দেখার কিছু নাই। আমরা মনে করি, দেখুন এখানে দুইটা জিনিস কিন্তু আছে, আপনাকে খেয়াল করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা যারা রাজনীতি করি, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। হ্যাঁ, এবং আমরা বিশ্বাস করি একটা জিনিস, যে সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। আপনি দেখেন কিন্তু বিএনপি কিন্তু আমরা প্রথম থেকে স্ট্যান্ড করেছি যে কাউকে রাজনীতির বাইরে রাখার পক্ষে বিএনপি নয়। তার মানে নয় যে সব ক্রিমিনাল যারা মানুষ খুন করেছে, গুম করেছে, তারা আবার মানে রাজনীতির মাঠে ফিরে আসবে, এইখানেও একটা কথা আছে। মুদ্রা কথা হচ্ছে যে আদালত যেখানে ইনভলভ, হ্যাঁ, আদালতের মাধ্যমে যেহেতু আওয়ামী লীগের রাজনীতিকে স্থগিত করা হয়েছে, আমাদের কথা হচ্ছে যে রাজনীতি করার অধিকার সবার থাকতে পারে, কিন্তু যারা দুর্বৃত্তায়ন করলো, যারা খুন করলো, যারা গুম করলো, যারা মানুষ হত্যা করলো, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আপনি যদি শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে মানুষ খুন করার জন্য ফাঁসি দিয়ে দেন, হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগের যারা বর্তমানে রয়েছে, যারা এই ফেসিস্ট গভর্নমেন্টের সাথে ছিল, তার যদি বিচার করে ফেলেন, হ্যাঁ, তাহলে আওয়ামী লীগ দল হিসাবে তো আপনার মনে করেন যে একটা, হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, যে বিচারিক কার্য কি জন্য নিয়ে আসলাম। এবারের আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, যার কারণে আওয়ামী লীগ দল হিসাবেও কিন্তু আপনার ব্যান্ড হওয়ার মতো অনেক উপাত্ত, অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটি কথাই বলতে চাচ্ছি, যে কে ইলেকশন করতে পারবে, কে ইলেকশন করতে পারবে না, এগুলো জনগণের উপর ছেড়ে দেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনের উপর ছেড়ে দেন, আইন তার নিজস্ব গতিতে চলুক। আইনের মাধ্যমে দেখবেন আপনি জামাতকে আওয়ামী লীগ আপনার বাতিল করে দিল, ব্যান করে দিল না বাংলাদেশে, জামাত রাজনীতি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যায় নাই। আপনাকে সঠিক বিচার করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসেন। আপনাকে বলতে হবে না কে রাজনীতি করবে কে না, আদালত বলবে আওয়ামী লীগ রাজনীতি করার জন্য। কথাটা ছিল এটা কূটনীতিক, এটা কূটনীতিক একটা আনসার দিয়েছেন, কারণ যেহেতু এটা এইভাবেই বলা যায়, সহজভাবেই বলা যায়। উনি বলেছেন আওয়ামী লীগ চলে আসতে পারে। বিচারিক কার্য যখন চলছে, এখন বিচারিক কার্যের মাধ্যমে যদি আওয়ামী লীগের স্থগিতাদেশ তুলে ফেলে, তাহলে তো জুডিশিয়ারি ব্যাপার যদি তুলে ফেলে, তো এখানে ডক্টর ইউনূসের কিছু করা নাই। ওই যেটা আমার মনে হচ্ছে উনি ওটা এখানে ইন্ডিকেট করেছেন। জাহিদ মান্নান সাহেব, উনি তো বললো, আপনি কি এতে অ্যাড করবেন না? বললেন আমি প্রশ্ন করব। না, আমি অ্যাড করতে পারি ভাইয়ের সাথে। আচ্ছা, কথাই বলছি, বিএনপি আসলে মানে আমরা প্রথম থেকেই ফলো করতেছি, বিএনপি সবসময় ডিপ্লোমেসির সাথে অ্যান্সারগুলো দিতেছে। বিএনপি কোনো কিছু গায়ে নিতে রাজি না, নেবে কেন? এখন ভাইয়া যেটা বলছে যে বিচার প্রক্রিয়া, যেহেতু ওরা যারা ক্রাইম করছে, যারা দেশকে এত লুজার, এতগুলা লোক হত্যা করছে, ইভেন পার্বত্য চট্টগ্রাম নিয়েও তারা যে অনেক আগ থেকে পলিটিক্যাল নেগেটিভ, এই প্রশ্নই করতাম যেহেতু আপনি বলছেন এটা নিয়ে বলতে চাই। আমি যাব না, মানে আমরা এখন তো পার্বত্য চট্টগ্রামের একটা মিথ্যা ইস্যু নিয়ে পার্বত্য চট্টগ্রাম কি করতেছে এখন। আচ্ছা, এই সব কিছু মিলে বিএনপি, আমার কাছে মনে হচ্ছে বিএনপি যথার্থ ইয়ে করতে, দেশপ্রেমিক, সব সময় দেশের জন্য ফিলার হিসেবে কাজ করছে। ফিলিয়ার না শুধু, বিএনপি জাতীয়তাবাদী দল, একমাত্র দল যেটা আওয়ামী লীগ ছিল তাদের বিগিনিং থেকে মিথ্যাবাদী একটা দল, এবং মিথ্যার উপর ভিত্তি করে তারা এ পর্যন্ত দেশটাকে ধ্বংসের দিকে। বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই তো। হ্যাঁ, সেটাই। মানে বিএনপি লোকই বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে, সার্বভৌমত্বের খুঁটি, এটা বুঝেন আপনি? আমি সব সময় বলি আসি এটা। আচ্ছা, বিএনপি হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ মানে বিএনপি, বিএনপি মানে বাংলাদেশ। এখন বিএনপির নামে যথেষ্ট পরিমাণ আপনার প্রপাগান্ডা চলতেছে একদম প্রথম থেকে। কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ভোট গাছ এখন। এর মধ্যে কি কিছু সত্য আছে না? সবই কি মিথ্যা? কিছু তো আছে, কিছু। এখন এত বড় সংসারে সবাই তো সব ইয়ে থাকে না। আর আজকে অনেক 15 বছর বিএনপির লিডার বাহিরে আমাদের ম্যাডাম জিয়া নিজে সুস্থ অসুস্থ বিভিন্নভাবে উনি টর্চার, বিভিন্নভাবে জেলের ভিতর ছিল। এখন কিছু তো দুষ্ট তো ভিতরে থাকবেই। আর সবচেয়ে ইয়েছে যখন এই মহিলা পালাইছে, এর লোকজনগুলো তো ঢুকছে এটার ভিতরে।
বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। থ্যাংক ইউ, আপনার কাছে ফিরে আসবো। আমরা যাচ্ছি আপনার কাছে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের উপরে আজকে যে ধরনের একটা ষড়যন্ত্র চলছে, এইটার ইতিহাসটা কিছু আপনি বলবেন কি? দর্শক অনেকে জানে না আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়, অনেক প্রজন্ম জানে না কিন্তু, যে কেন এই ঘটনা, কোথা থেকে আসলো কি ইত্যাদি। থ্যাংক ইউ। ধন্যবাদ জলিল ভাই কোশ্চেন করার জন্য। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে যে প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্টেপ নিয়েছিলেন, আমি মনে স্টার্ট ফ্রম 1975, হ্যাঁ 75-এই উনি যে শুরু করেন, সেই জিনিসটাই যদি এখন বর্তমান গভর্নমেন্ট এবং আপকামিং গভর্নমেন্ট তারা যদি সেটাকে ফলো করে, আমি মনে করি তারা সফলতা মুখ দেখবেন। আচ্ছা, এবং দেশের জন্য সেটা জরুরি এবং সার্বভৌমত্বের জন্য সেটা করতেই হবে, আপনার কাছে কোনো অপশন নাই। তিনি কি করেছিলেন, তো তিনি যখন তাকে ক্ষমতায় আনা হলো, উনি কিন্তু জোরপূর্বক ক্ষমতায় আসেননি। এনিওয়ে, তো ওনার ফার্স্ট স্টেপ ছিল, তো উনি আসার পরে ওখানকার যারা সন্ত্রাসী গ্রুপ, এরা যেন মাথাচাড়া দিয়ে ওঠে, ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে তিনি কিন্তু সেনাবাহিনী ডিপ্লয় করছেন এবং মিলিটারি ইন্টেলিজেন্স সেখানে তিনি বাড়াইছিলেন স্টেপ বাই স্টেপ। প্যারালালি উনি যেটা করছেন, আপনার সামরিক নিরাপত্তার পাশাপাশি ওই আঞ্চলিক উন্নয়নের কাজটাও তিনি করে গেছেন। সেখানে সড়ক নির্মাণ করেছেন, সেখানে ক্ষুদ্র শিল্প উন্নয়নের সে প্রকল্প হাতে নিয়েছেন, কৃষিকে সম্প্রসারণ করেছেন, বিদ্যুৎ কাপ্তায়ের সে বিদ্যুতের এই প্রজেক্টে তিনি হাত দিয়েছেন। তো মিলিটারি ওয়াইজ এবং আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও তিনি সেখানে ঢেলে সাজিয়েছেন এবং পুরো পার্বত্য অঞ্চলটাকে একটা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি উনি যেটা করছেন সেটা হলো যে ওখানে যদি আপনার এই পাহাড়ি অঞ্চলে মানুষগুলি বসবাস করে, আর তারা যদি আমাদের পার্শ্ববর্তী যে একটা মানে সন্ত্রাসী রাষ্ট্র আছে, জঙ্গি রাষ্ট্র, যারা কিনা জঙ্গি ট্রেনিং করায় আমাদের দেশে অস্ত্র সহ পাঠাই দেয় আমাদের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, তো ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি তো বর্ডারে সিকিউরিটি বাড়াচ্ছেন এবং ফেন্স দেওয়ারও তিনি স্টেপ নিয়েছেন। তো এটাকে মেন পয়েন্ট যেটা উনি একটা ইউনিক একটা কাজ করেছেন, সেই ইউনিক কাজটা হলো এই যে ভারত যেন ন্যারেটিভ তৈরি করতে না পারে, ভারতের ন্যারেটিভকে ধ্বংস করার জন্য। ন্যারেটিভটা কি করতে পারতো ভারত, যে ওখানে পাহাড়ে কিছু মানুষজন থাকে, তারা নিজেরা স্বাধীনতা চায়, সেনাবাহিনী তাদের উপরে ক্র্যাকডাউন করছে। তো এই জিনিসটা সে কিন্তু পশ্চিমকে করতে পারতো, দৃষ্টি আকর্ষণ করতে পারতো ভারত, সেটা যেন করতে না পারে ওইটাকে নিধনের জন্য, ওদের ন্যারেটিভটাকে ধ্বংস করে দেওয়ার জন্য উনি কি করেছেন, সমতল থেকে যেসব মানুষের বসবাসের জায়গা নেই এই ধরনের মানুষগুলোকে ওখানে তিনি ওখানে স্থানান্তর করছেন। এতে কি হয়েছে যে গভর্নমেন্টের কে সাপোর্ট করবে এই ধরনের একটা জনসংখ্যা সেখানে হচ্ছে এবং সেনাবাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করবে, ওদের অপকর্মে সর্বপ্রথম কিন্তু স্থানীয়রা যায় বাধা দিবে। ওখানে একটা অবস্থা সৃষ্টি হলে সেনাবাহিনী উভয় পক্ষকে কন্ট্রোলে আনার জন্য একটা স্টেপ নেবে, তখন আর এই ন্যারেটিভ আর চলবে না যে সেনাবাহিনী ওই স্থানীয় মানুষদের উপরে ক্র্যাকডাউন করছে, তারা স্বাধীনতা চায়। ওই জিনিসটা আর ইন্টারন্যাশনালি ফুটে উঠাইতে পারবে না ভারত। কিন্তু আমরা দেখতে পেলাম যে আবার 97 এ ইউনেস্কোতে প্যারিসে, দিস টাইম আই ওয়াজ ইন দেয়ার, একটা শালতুল লার্মা যে ওখানকার যে মেইন লিডার ছিল, এখনো ইউএস, এই যে তাকে যেটা পুরস্কৃত করলো, এতে কি করলো, পুরস্কৃত কারণে কি ঘটনাটা কি হলো সেখানে? এটা তো পুরাটাই মানে ভারতের একটা প্রজেক্ট। আচ্ছা, আমরা শেখ হাসিনার আমলে যেটা দেখেছি এটা পুরাটাই ভারতের প্রজেক্ট। তো এখনো তো দিল্লিতে তারা আপনার গত মে মাসের 3 থেকে 10 তারিখ পর্যন্ত তো সন্তুল লার্মার গ্রুপ, অন্যান্য গ্রুপ, এরা কিন্তু দিল্লিতে মিটিং করছে। মিটিং করার পরেই কিন্তু এই স্টেপটা এখন এর বাস্তবায়ন হচ্ছে। এখন আওয়ামী লীগ সরকার আমলে যে তাকে যে প্যারিসে যে যখন সন্তুল লার্মাকে পুরস্কৃত করা হলো ইত্যাদি, এরপর আমরা দেখলাম যে সেখানে প্রচুর আরো হত্যাকাণ্ড ইত্যাদি ঘটলো। আপনার এই ব্যাপারে মতামত? দেখুন খান সাহেব, এখানে কথা হচ্ছে যে আপনাকে প্রথমেই এটাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলতে গেলে বিস্তর আলোচনার ব্যাপার রয়েছে। সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণেই পার্বত্য চট্টগ্রাম, শেখ মুজিবের ভুল রাজনীতি এবং আওয়ামী লীগের ভুল রাজনীতি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা সৃষ্টি হয়। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, যারাই অবাঙালি রয়েছে, যারা সমস্যা যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে যে উনি বাঙালি এবং বাংলাদেশিদের মধ্যে যে পার্থক্যটা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটাকে ফাইন্ড আউট করেছিলেন যে আমাদেরকে বাংলাদেশি হতে হবে। আপনি যদি বাঙালি হন
সবাই যে বাঙালি, তাহলে যে পার্বত্য অঞ্চলে যারা মং যারা রয়েছে, মারমা রয়েছে, বিভিন্ন যে উপজাতি রয়েছে, তাদের পরিচয়টা কি হবে? পরিচয় তো থাকবে না। তো ওই জায়গাতেই কিন্তু পার্বত্য অঞ্চলের মেইন সমস্যা। আপনাকে প্রথমে একটা জায়গায় আসতে হবে যে আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, যদি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা না হয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি হবেই। এখানে একটা কথা না বললেই নয়, আমি তো ভুল না করে থাকি, যখন বিএনপি সরকার বেগম দেশান্তী বেগম খালেদা যখন ক্ষমতা আসে 91 পরে, 92 এর অগাস্টের দিকেই মনে হয় প্রথম উনি একটি চুক্তি করেন এই যে পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের সাথে, এটাকে খালেদা চুক্তি বলা হয়েছিল, বুঝছেন, যে শান্তি চুক্তি একটা হয়, যে চুক্তির মাধ্যমে এটাই ছিল বেস্ট অপশন, যে চুক্তির মাধ্যমে মনে করেন যে পাহাড়িদের সমস্যা, আমাদের বাংলাদেশি বাঙালি যারা আছে, পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সমাধানের ব্যাপারে আপনার ওই পাহাড়িদের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসে যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিকে যদি আপনারা ক্যারি অন করতেন, সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। কিন্তু শেখ হাসিনা ভারতের ইন্ধনে, একটি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে কিন্তু এসে শান্তি চুক্তির নামে যে একটা শুভঙ্করের ফাঁকি করেছিল, এটার মাধ্যমে যেটা ভাইও বলেছেন, যে মনে করেন যে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে আর্মি ছিল, আমাদের ক্যাম্পগুলো রয়েছিল, প্রত্যেক সব উঠায় নিয়েছে। এটা কিন্তু ভারতেরই কাজ। কারণ কি কারণেই ছিল? কারণ পার্বত্য চট্টগ্রামে কিন্তু যখন আপনাদের আর্মি ছিল, শান্তি ছিল বজায়, তখন কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা বেশি কাজ করতে পারে নাই। আজকে যেটা হয়েছে, ওই প্রত্যেকটা ক্যাম্প উঠিয়ে নিয়ে, এটা কিন্তু দূরভিসন্ধি। পার্বত্য চট্টগ্রামকে অস্থির রাখার জন্যই শেখ হাসিনা এটা করেছিল। এই চুক্তিটার মাধ্যমেই কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের যে পুরো অবস্থানটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল, যার কারণেই কিন্তু আপনার সব বিচ্ছিন্নতাবাদীরা গত 17 বছর এরা কিন্তু সব ধরনের অপকর্ম করার মতো এরা রসদ পেয়েছে ভারতের কাছ থেকে, এবং সবকিছু পেয়েছে, এবং এটা হাসিনারই করা একটি অপকর্ম। এই অপকর্ম থেকে বের হয়ে আসতে হলে বিএনপি আগেও পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিল। আমরা বিশ্বাস করি, হ্যাঁ, মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় করেছিলেন। তো আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, ইনশাআল্লাহ যদি আমার লিডার ক্ষমতায় যান, পার্বত্য চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য বিএনপির ইনাফ এক্সপিরিয়েন্স রয়েছে। বিএনপি দল দেশ পরিচালনা করেছে, এটা কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আমরা মনে হয় বেশি করতেছি এই পার্বত্য চট্টগ্রামের ছোট্ট ঘটনাকে নিয়ে, কারণ হচ্ছে এটা কিন্তু অরিজিনালি কোনো ঘটনাই ঘটে নাই। আপনাকে একটু বলি, এখানে কিন্তু আপনি একটা মেয়ে ধর্ষিত হয়েছে, এটা সত্যি না, সত্যি কি অসত্য আমি নিজে খবরে দেখছি, আপনি মেডিকেল রিপোর্টে কারণ নাই। আচ্ছা, যাই হোক, মানে এটা একটা সেনসিটিভ জিনিস। আমরা বিএনপি মনে করি যে কোনো ধরনের যে আপনার ধর্ষণ বলুন, খুন বলুন, হত্যা বলুন, রাহাজানি বলুন, এগুলা টলারেট করার মতো না, অবশ্যই না। এবং পার্বত্য চট্টগ্রামে যেটা ঘটছে এটা দুঃখজনক। না, এটা তো অবশ্যই না। এটা কমপ্লিটলি তো পরিকল্পিত, আজকের না, এটা অনেক, হ্যাঁ, ওইটা বলেন, হ্যাঁ, পরিকল্পিত, এই রয়্যাল এজেন্ট কমপ্লিটলি। এবং এনসিপির নেতা ছিল নাকি যে ঘটনাটা ঘটেছে, যে দর্শনের? না, এনসিপির একজন নেতা হিন্দু ছিল, এটা হিন্দু ছিল, বাট এনসিপির একটা নেতা বলেছিল যে ওই ধর্ষণ এটা মিথ্যা বলে, আবার ওটাকে অ্যাপোলোজাইজ, আবার সরি। আমি নিজে খবর দেখছি, যেখানে তাহলে আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক। হ্যাঁ, সেটাতে থাকি আমরা। আরো পরিকল্পনা নেওয়া উচিত, তাদের যে অধিকার আছে সেটাও যাতে আমাদের যে সরকার বা পরে যে আসবে তারা যাতে আগের যে চুক্তিগুলো ছিল সেটা কিছু লাগবে না, শুধু আমরা শহীদ জিয়ার পরিকল্পনাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ওদেরকে উপজাতি বলা হয়। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললো যে ওখানে বসে যে আওয়ামী লীগের লেসপন্সার আছে, ওরা ইন্ধন দিয়ে ভারতের সাথে এগুলি করছে। এরা যে টাকা, এটা হিউজ পরিমাণ সর্বদিকে ইনভেস্ট করতেছে, কিভাবে বাংলাদেশকে অশান্ত করা যায়, কিভাবে বাংলাদেশকে সমস্যায় ফেলা যায়, কিভাবে এই আগামী যে নির্বাচন, এটা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল দল। আমরা অন্য একটা প্রশ্ন যাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে, সুন্দর আপনারা এটা আলোচনা করলেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে বাংলাদেশ নির্বাচন কমিশন একটা বিরাট চ্যালেঞ্জ বলছে বিশিষ্টজনরা। আপনার একজন, আপনার প্রবাস থেকে কি চিন্তা করছেন, এটা কি? অবশ্যই ওনারা তো অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমিও এটাতে, এখন তো আমরা সবাই নির্বাচনমুখী, আমাদের আছে আর ম্যাক্সিমাম 3 মান্থ, তো সুতরাং 5 মান্থস। হ্যাঁ, এবং ওনাদের অবশ্যই অনেক বড় এখানে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, কারণ আওয়ামী লীগ এমন কোনো অপশন নাই যেখান থেকে ওরা পারতেছে না এই নির্বাচনটাকে বানচাল করে দেশে যেন কোনো ধরনের সরকার, দেশ যেন আবার শৃঙ্খলে ফিরিয়ে না যায়। ওরা সর্বোচ্চ ট্রাই করতেছে, এবং ওদের সাথে ইন্ডিয়ার মিডিয়াগুলো পর্যন্ত যত রকম মিথ্যাচার, অপবাদ,
ঝামেলা ফাঁকানোর জন্য যত কিছু দরকার সবকিছু মিডিয়া করতেছে এবং এই নির্বাচন কিভাবে না করানো যায় সেটাই তারা কাজ করতেছে কমপ্লিটলি। এই জন্য আমাদের নির্বাচন কমিশন একটু চ্যালেঞ্জ। আবার ফিরে আসবো আপনার কাছে। এটাতে আমি মনে করি আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, হোয়াট এভার সিচুয়েশন। আমাদের নির্বাচন যা আমাদের দলগত ইস্যুতে আমরা ডিভাইডেড থাকি, হ্যাঁ ডিভাইডেড থাকি, বাট কি করণীয় আছে একটা মেসেজ, তারপর আমি অন্য প্রশ্নে যাচ্ছি। ধন্যবাদ। আসলে সময় তো খুবই সংক্ষিপ্ত, তো স্বল্প সময়ে প্রশাসন পুলিশ এটাকে ঢেলে সাজাতে হবে। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রী না সরি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে 1 লক্ষ সেনাবাহিনী ডিপ্লয় করা হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে সিচুয়েশন অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হবে এবং মোর ইম্পর্টেন্টলি আপনার রাজনৈতিক দলগুলোকে আগে আসতে হবে সরকারকে সহযোগিতা করার জন্য এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং যদি নির্বাচন না হয় তাহলে একটা দেশ কি সংকটে পড়তে পারে, কি ধরনের? ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই। যদি নির্বাচন না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি তো বলছেন তিনি চলে যাবেন, আর তিনি চলে গেলে স্বাভাবিক এটা মিলিটারি হ্যান্ড ওভার হবে। আর মিলিটারি হ্যান্ড ওভার হলে সিচুয়েশন কোন দিকে মোড় নিবে ইউ নেভার নো, এটা প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আবার নিউ ইয়র্কে তো আপনার যে যারা গেল 3টা দলের বেসিক্যালি তারা তো সেখানে ডিক্লারেশন করছে যে আমরা দেশের সাথে আমরা একমত, আমরা নির্বাচন করবো। কিন্তু এখন আমরা পিআরে যাচ্ছি, এখন পিআর নিয়ে যে তারা একটা ঝটলা সৃষ্টি করতে চাচ্ছে, এটার দিকে মতামত? এটা তো নির্বাচন কমিশন বাতিল করে দিল। পিআর নিয়ে তো আপনি কত প্রোগ্রামেও কথা বলছি। 1 মিনিট আরো। হ্যাঁ, আমার মনে হয় না যে পিআর সিস্টেমটা এখনই ইমপ্লিমেন্ট করাটা খুবই জরুরি বাংলাদেশের জন্য। এটা একটা সিস্টেম বিভিন্ন পৃথিবীর প্রায় 90টা দেশে ফলো করা হয়। তো আমি মনে করি যে পিআরে আপনি আগাতে পারেন যখন কিনা আপনি নিশ্চিত হবেন যে আওয়ামী লীগ বা ভারতের মদতপুষ্ট কোনো গ্রুপ এই পিআরের সুবিধা নিয়ে যেন এখানে ইন না হয়। আচ্ছা, সেটা নিশ্চিত করাটা এতটা ইজি না। দেখুন, আমি বলি আপনাকে, প্রথম কথা হচ্ছে যে আদৌ কি পিআর করা সম্ভব? আপনাকে এখন কি আমাদের কি ম্যান্ডেট রয়েছে? ম্যান্ডেটটা দেবে কে? আপনাকে ম্যান্ডেট রয়েছে, আপনি কি কনস্টিটিউশনকে আপনি অ্যামেন্ড করতে পারবেন? আমাদের কনস্টিটিউশনে কি পিআর পদ্ধতি রয়েছে? কমিশন থেকে তো বলে দিয়েছে আমাদের কনস্টিটিউশনে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ইলেকশন হবে। দ্বিতীয়ত হচ্ছে পিআর হচ্ছে একটি শুভঙ্করের ফাঁকি। পিআর কখনোই বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্ট করতে পারবে না। আচ্ছা, আপনি মনে করেন 300 পিআর পদ্ধতিটা কি? খুব সংক্ষেপে যদি বলে ফেলি আমি, যে পিআর পদ্ধতি হচ্ছে যে একটি দল তার 300 আসনে প্রার্থী দেবে। হ্যাঁ, আমার 300 আসনে এই 300 XYZ থাকবে। হ্যাঁ, এই 300 আসনে প্রার্থী দিল। এখন হচ্ছে আপনার ইলেকশনটা হবে প্রতীকের উপর, তাই তো? হ্যাঁ, মানুষ আপনার খান সাহেবকে দেখে ভোট দেবে না, ভোট দেবে ধানের শীষকে দেখে, তাই তো? তাইলে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলি, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে ধানের শীষে ভোট দিলাম, আমার এমপি হলো নেত্রকোনার XYZ এসে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে রান করলো, তাইলে কি জনগণের সাথে সম্পৃক্ত থাকলো তো না। আপনি মনে করেন আপনার এলাকায় আপনার এমপি যদি আপনাকে ভালো করে না চিনে, আপনি যদি কথা বলছেন, আমরা আবার পরে শুনবো আপনার থেকে। আমরা একটু ছোট্ট বিরতি আচ্ছা, বিরতি এসে এটা ব্যাপারে একটু আলোচনা করব। ফিরে যাচ্ছি আবার আমাদের নাসিম ভাই। খান ভাই, যে কথা বলছিলাম আর কি, ওই যে পিআর পদ্ধতি সংক্ষেপেই বলে ফেলি যে আমরা নির্বাচনমুখী দেশ, এখন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, যে পদ্ধতি সংবিধানের মধ্যে রয়েছে সেই পদ্ধতিতে ইলেকশন হবে। আমার তো মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব ওই যে আওয়ামী লীগের যে একটা টুপ ছাড়লেন, এটা আরেকটা জিনিস, ওই যে মানে জামাত জাতীয় বা চাচ্ছে না ওই যে 14 দলকে রাজনীতির বাইরে রাখা, এই যে প্রেসারটাকে ইউজ করার জন্য উনি টেকনিক্যালি এটাও বলে ফেলতে পারেন। বলে দিচ্ছে যে তারা আমাদের যে সাংবিধানিকভাবে তারা নির্বাচন করে, জনগণ যেটা চায় সেটাই হবে। এখন এটা হচ্ছে জামায়াতে ইসলাম। আমি আপনাকে বলি, এরা সবসময় জনগণ বিচ্ছিন্ন একটি দল, হ্যাঁ, যাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না। তাই এরা কি করে, তারা গোটা বাংলাদেশে এদের 4 to 5% ভোট রয়েছে, তো 4 to 5% ভোটে হয়তো বা ওরা 10 থেকে 15টা সিট নিয়ে আসতে পারে। সম্পূর্ণ ওদের ব্যক্তিগত স্বার্থের জন্য, জামাতের দল হিসাবে তাদের লাভবান হওয়ার জন্য, এবং ছোট দু একটা দল রয়েছে এরা লাভবান হওয়ার জন্য পিআর পদ্ধতি নিয়ে কান্নাকাটি করছে, যেটা বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পৃক্ততাও নাই এবং বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি চায়ও না। আমরা আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আপনার নেক্সট কোয়েশ্চেনে আসেন। জি, ধন্যবাদ এবার আপনাকে। আমরা আপনার কাছে যাচ্ছি যে আমাদের যে অর্থাৎ দেশটাকে যে একটা অরাজকতা যারা করছে, সেখানে মানি ল্যান্ডারিং থেকে বিভিন্ন এবং প্রবাসীদের ব্যাংকের টাকাও লুটেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন দুদক এই কাজগুলি করার জন্য তাদের যে প্রক্রিয়াটা, তারা কি ধীরগতিতে চলছে কি মনে হয়?
আসলে দুদকটা কারা নিয়ে গঠিত? দুদক সব লোক তো গত লাস্ট সরকারের এই লোকজনগুলো এখনো বসানো। এই সরকার আমল তো কিছু নিয়োগ হয়েছে না? নিয়োগ হয়েছে, কিন্তু ওনারা ওইভাবে সাপোর্ট তো পাইতেছে না। ওনার কিভাবে ওনার করতে হলে তো ওনার তো সাপোর্ট লাগবে। উপদেষ্টা যারা আছে ওনাদের সাথে বলে, ফ্রন্টে আসলে বলে যে ওনারা আমরা কাজ করতেছি, দিতেছি, স্যার করতেছি, এ করতেছি, সে করতেছি, বাট ফাইনালি ওনারা কোনো ধরনের ব্যাংকের লোনগুলি পাস হলো ইদানিং হচ্ছে, আমি দেখলাম পত্রপত্রিকাতে। এগুলা সব কিছু ইয়ে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে এরা ইয়ে করতে পারে, প্রশ্নবিদ্ধ করতে পারে, বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে। আপনি দেখেন না আপনি ইয়েতে সচিবালয়ের প্রবলেম ইয়েগুলা, তো এগুলো সব জড়িত না, সবগুলা। কারণ আপনার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সবগুলোতে তো আওয়ামী লীগের লোকজন এখনো বসানো। গ্রাম পর্যায়ে চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান, সবগুলোতে ওই আওয়ামী লীগের কেউ না কেউ চালাতেছে। তাহলে নির্বাচন কিভাবে সম্ভব, সুষ্ঠু নির্বাচন? সেটাই তো, এখানে বিগ চ্যালেঞ্জ নির্বাচনের জন্য। এখন এটা সম্ভব একটা ওয়ে, সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, সব দলকে সাপোর্ট দিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টকে, এবং জনগণ সেটা যেভাবে হাসিনাকে দৌড়াইছে সেভাবেই একতাবদ্ধ থাকি। যেই হোক যারা দেশকে ভালোবাসে তারা আসুক ক্ষমতাতে, যারা দেশকে চালানোর অভিজ্ঞতা আছে, যারা দেশের জাতীয়তাবাদী দল তারা করবে। এটা আমাদের সবাই একতাবদ্ধ থাকতে হবে, এটা আমাদের মেইন ইয়ে। ধন্যবাদ আপনার কাছে। আমরা আবার ফিরে আসবো। এবার আমি আপনার কাছে প্রশ্ন, জুলাই সনদ সম্প্রতি খাগড়াছড়ি গেলে আমাদের ফেব্রুয়ারি নির্বাচন না হলে এটা তো আমাদের হয়ে গেল। অনেক উদ্বেগ এবং সন্দেহ প্রকাশ হচ্ছে আগামী ইলেকশন লেভেল আপনার প্লেয়িং ফিল্ড নিয়ে সরকার কি আদৌ লেভেল আপনার প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছে কিনা? আপনার কি মনে হয় এখনো সময় আছে? আর বাকি কত নির্বাচন, 5 মাস সম্ভব? 3 মাস। লিভিং প্লেয়িং ফিল্ডের কথা যদি আপনি বলেন, জি, ধরে নিলাম নির্বাচন 2027 সালে যা হবে, জি ধরে নিলাম, আচ্ছা 2027 সালে নির্বাচন, জি, তখনও গিয়ে এই কথাটা থাকবে কিনা? অ্যান্সার হচ্ছে যে তখনও এই কোশ্চেনটা থাকবে। আমাদের দেশ সবসময় থাকবে, সেজন্য আমি বলছি। তো আপাতত সরকারের কাছে যে ব্যবস্থা আছে, জি, এখান থেকে সরকার যদি মানে সদিচ্ছা থাকে এবং অবশ্যই তার আছে, সর্বস্ব চেষ্টাটাই করবে। ইভেন অন্যান্য রাজনৈতিক দল সবাই সচেতন আছে। তাই আমি মনে করি যে একটা ভালো নির্বাচনই হবে। তবে এটা আমি বলতেছি না সেই নির্বাচন কোনো ত্রুটি হবেই না বা কোনো ধরনের কোনো কিছু হবে না। সকল দেশে ত্রুটিপূর্ণ। হ্যাঁ, আমরা মার্কিন নির্বাচনেও দেখছি, সেখানে ব্যালট সমুদ্রে ফেলাই দেওয়া হয়েছে আপনার ফ্লোরিডায়। তো আমি মনে করি যে একটা মোটামুটি একটা ভালো নির্বাচন হবে। আপনি কি মনে করেন? আপনি তো একজন রাজনীতিবিদ। দেখুন, এখানে যে জিনিসটা হচ্ছে যে এই সরকারটা কার দ্বারা গঠিত হয়েছে? সকল বাংলাদেশের জনগণ এবং সকল মতের মাধ্যমে গঠিত হয়েছে। আমরা বিএনপি মনে করি আগামীতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ডক্টর ইউনূসের আন্ডারেই হবে, এবং বিএনপি এখানে সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়ে যাবে। এখন আপনি মনে করেন যে একটা ইলেকশনে, ভাই যেভাবে বলেছে, একটা ইলেকশনে তো আপনি কোনো জায়গাতে 100% হয় না। তবে ইলেকশন কেন ফেয়ার হবে না সেটাই হচ্ছে কোয়েশ্চেন। ফেয়ার কেন হবে না? এই গভর্নমেন্টের আমরা দুইটা শুধুমাত্র প্রস্তাব আকারে বিএনপি দিয়েছে যে ইলেকশনে সবকিছুই আমাদের ঠিক আছে, আমরা ফেয়ার হচ্ছে, সবকিছু ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। দুইজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি একজন, যে উপদেষ্টা, যে দুজন উপদেষ্টা রয়েছেন, ওনাদের ব্যাপারে বিএনপি একটি মতামত দিয়েছে যে ওনারা না থাকলে ভালো হয়, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। কারণ ওনারা, হ্যাঁ, ওই তো আপনার যে আপনার ক্রীড়া উপদেষ্টা যে হুয়েভার ইট ইজ, আপনার কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাইট? ওনারা তো একটি দলের মানে প্রতিনিধিত্ব করছেন, না তো ছাত্রদের মধ্যে থেকে উঠে এসেছেন, যেহেতু ওনারা একটি দল করে ফেলেছেন, এনসিপি। তো এখন মনে করেন, আপনি মনে করেন যদি এরা ওই জায়গায় থাকে, আবার ইলেকশনটাও যদি হয়, তাহলে তো আপনার হয়ে গেল হাসিনার মতো, কোন ওরা ক্ষমতা থেকে ইলেকশন করলেন। তো যাই কারণে এই সামান্য একটা ব্যাপার নিয়ে বিএনপি একটা প্রস্তাব আকারে দিয়েছে যে না হলে ভালো হয়। এর বাইরে আমাদের ইলেকশন হওয়ার ব্যাপারে, ফেয়ার হওয়ার ব্যাপারে অথবা এই ইলেকশন নিয়ে বিএনপির কোনো কনসার্ন নেই। আমরা মনে করি যে ডক্টর ইউনূসের আন্ডারে এখানে একটি ফেয়ার ইলেকশন হবে, এবং বাংলাদেশের জনগণ উদ্গ্রীব এখন ইলেকশনের জন্য, যেটা মনে করেন যে হ্যাঁ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো যথেষ্ট ইয়া রয়েছে। আরেকটা কথা আপনি জিজ্ঞেস করেছিলেন যে দুদকের ব্যাপার নিয়ে, যে আমি আপনাকে বলি বর্তমানে যেই যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে, হ্যাঁ, এই গভর্নমেন্টের জবাবদিহিতা
কোনো জায়গায় থাকে না। হ্যাঁ, দেখেন আপনি এই গভর্নমেন্টটা ফর্ম করা হয়েছে বিএনপি, জামাত, এনসিপি সবার ইয়াতে। দুদক একটা বডি, সেই বডিটা যে কাজ করবে, এটা আমি অন্যান্য টকশোতেও বলেছি যে সেই বডিটা যে কাজ করবে, সেই বডি অ্যাকাউন্টেবল টু হু। এখানে কিন্তু একটা গভর্নমেন্ট এসেছে ফর দ্য টাইম বিং। আপনাকে মুদ্রা কথা হচ্ছে যে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনীতি এবং বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবকিছু যদি ঠিক করতে হয়, আপনাকে একটি নির্বাচিত সরকারে নিয়ে আসতে হবে। কারণ নির্বাচিত সরকারের বাইরে থেকে কোনো আপনার অর্গানকে আপনি ঠিক করতে পারবেন না। আর বাংলাদেশের সব অর্গানই ঠিক হবে, যেটার রূপরেখা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দিয়ে দিয়েছেন 31 দফার মাধ্যমে। তো 31 দফাকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনি দেখবেন যে দুদক কিভাবে কাজ করবে, সবকিছু 31 দফার মধ্যেই রয়েছে। তো এই বিএনপি, বাংলাদেশের জনগণ, দর্শক মন্ডলী, আপনারা যারাই দেখছেন, আমরা বিএনপি 31 দফা নিয়ে এসেছি। আপনারা আমাদের 31 দফা যদি ফলো করেন, তাহলে বুঝতে পারবেন দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশের গভর্নমেন্ট যদি আল্লাহর হুকুম হয় ফর্ম করে, তাহলে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে চিকিৎসা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রিফর্মের যে যে জায়গা রয়েছে, হাসিনার ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু, হাসিনা বাংলাদেশের যে প্রত্যেকটি অর্গানকে যেভাবে নষ্ট করে দিচ্ছে, প্রত্যেকটি অর্গানকে আপনার রিপেয়ার করতে হলে 31 দফার বিকল্প। ধন্যবাদ আপনার কাছে আমরা ফিরে আসছি এখন এই 31 দফার ভিতরে কথার সাথে একটু অ্যাড করে নিই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জানাবো। কারণ বিএনপির 31 দফার ভিতরে আপনার সকল কিছু আছে। কারণ বাইরে যেটা বলছে যে প্রত্যেকটা অর্গান নষ্ট করে গেছে অলরেডি। এখন একমাত্র নেক্সট গভর্নমেন্ট বিএনপি ছাড়া কোনো কারণে এই অর্গানগুলো ঠিক করার মতো আমি কাউকে দেখি না, কোনোভাবে দেখি না। কারণ হচ্ছে বিএনপি এত স্ট্রং, এত বড় একটা জাতীয়তাবাদী দল, এবং আমাদের 31 দফার ভিতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের মেডিকেল সবকিছু আছে এই 31 দফার ভিতরে। আমাদের অনেকেই বোঝার ক্ষমতা নেই, এই জন্য অনেকে বুঝে না। আমাদের লিডার সবকিছুই সংস্কারের ভিতরে। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে, যেহেতু এটা প্রবাসীদের অনুষ্ঠান, আমরা প্রবাস থেকে কথা বলি, প্রবাসীদেরও কিছু, এবার আমরা তো দেশের কথা ভাবলাম, আমাদের জন্য কিছু চিন্তা করি। আমরা দেখতে পেলাম যে আপনার এই যে বিমানের যে যিনি দায়িত্ব আছে অর্থমন্ত্রী সরকারের যিনি ভদ্রলোক, উনি দেখলাম বলছে যে বিমানের যে টিকিটটা বিক্রি হচ্ছে এখন একটা সিন্ডিকেট, এখন বহুদিন থেকে এই টিকিটের উপরে টিকিটের মূল্যটা লেখা না। ঠিক আছে, এখন এটার জন্য সরকারকে কিছু আরো কিভাবে এগুলো বন্ধ করা যায়, অনেক সমস্যা। আমি মনে করি বিএনপি দূতাবাসগুলির যে আমেরিকাতে যে ঘটনাটা ঘটলো, সেটার ব্যাপারে আপনি বলতে পারেন যে এটা না। আমি আপনি যেটা বিমানের দুর্নীতি বা বিমানের এই সিন্ডিকেট, এগুলো নিয়ে বিমানকে কেন ডিজিটালাইজ করা হয় না? কেন মানুষ অনলাইনে পে করতে কিনতে পারবে না টিকিট? কেন এজেন্টের কাছে যাইতে হবে? এজেন্টের কাছে গেলে বলে যে টিকিট নাই, বাট বিমান আসলে সিট খালি। অনেকগুলো ইয়ে হয়েছে। এখন হচ্ছে ডিজিটালাইজ এআই এর উপর দিয়ে পৃথিবী চলে এখন কমপ্লিটলি। এখন মানুষ ঘরে বসে বসে টিকিট কিনবে, কেন আপনি এজেন্ট লাগবে? তাহলে তো ইজি হয়ে যায়। বিমানকে আপনি ডিজিটালাইজ যদি করা হয়, বিমান সর্বোচ্চ ইয়ে দিবে, বাংলাদেশের জন্য ইনকাম সোর্স তৈরি করবে। এটা বন্ধ করার জন্য আরেকটা প্রশ্ন করে আমরা দেখতে পেলাম যে, আচ্ছা আমাদের যদি 2 মিনিটের ভিতরে আপনাকে সুযোগ দিচ্ছি আমরা দেখতে পেলাম যে, এবং ওনার কাছে প্রশ্নটা যদি আমার কথা ছিল যে তারেক সাহেব দেখলাম যে উনি আমেরিকাতে একটা বিএনপির সমাবেশের মানে টেলিফোনের মাধ্যমে যে প্রবাসীদেরকে ভোট করার জন্য তাগিদ দিচ্ছেন, কিন্তু 50 লক্ষ লোককে। এখন এই ভোটার করতে গিয়ে আজকে আমি দূতাবাসে কথা বললাম যে লিঙ্কে গেলে এটা তো প্রবাস থেকে করা যাচ্ছে না। আপনার কি মতামত? এখন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিদাতা। এখন এই প্রবাসীরাই এই ফ্যাসিস্টকে দৌড়ানোর সর্বপ্রথম শুরু করছে, কার্যকলাপ শুরু করছে, রেমিটেন্স বন্ধ করে। এখন প্রবাসীরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশি। আমরা এখন আজকে এখানে কেন আসি? এখানে আমরা তো ব্যস্ত থাকি, সবাই কর্মঠ লোকগুলো। আমরা আসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই দেশে একটা সিস্টেমে আসুক। আচ্ছা, আমি আপনার কাছে ফিরে আসবো। আমরা ধরে কে যাবে 1 মিনিট কম দেখে এটা কি করা। এই যে আমেরিকা একটা ঘটনা ঘটলো, যে ডিম মারামারি করলো একটা দলের এনসিপির, তার গায়ে মারলো, এটা কি একটা শিষ্টাচার? এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দূতাবাসকে দায়ী করছে। হ্যাঁ, দূতাবাসকে একদম যে দায়ী করা যায় না বিষয়টা এমনও না। যে কোনো কারণেই হোক,
সে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যে বের হয়েছেন রাষ্ট্রীয় প্রোটোকল ওনারা বের হতে পারেন নাই, দেয়ার ফলে তারা অন্য গেট দিয়ে বের হয়েছে, কিন্তু অন্য গেট দিয়ে যে বের হলো এই ইনফরমেশনটা কিভাবে লিক আউট হলো, তো এটা একটা দেখার বিষয়। এখানে আর একটা ব্যক্তি নিয়ে একটা কোশ্চেন মার্ক উঠছে, সেটা হলো শহীদ আব্দুল্লাহ। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এখন আমাদের মাগরিবের আজান হবে। আপনার কাছে আমরা গেছিলাম আমেরিকাতে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এই ব্যাপারে আপনার কিন্তু কথা বাকি রয়ে গেছিল। যে কথায় ছিলাম জি, যে ওখানের যে আপনি গেট দিয়ে বের হতে পারে না, সেটা একটা আনফরচুনেট একটা ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলছিলেন মানে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসারের সাথে, কিন্তু তাদের ভিসার ক্রাইটেরিয়া ভিন্ন হওয়ার কারণে তার রিকোয়েস্টটা তিনি রাখেননি। হাউএভার তাদেরকে অন্য গেট দিয়ে বের হতে হয়েছে। কিন্তু এখানে কোশ্চেন হলো যে এই ইনফরমেশনটা কি করে লিক হলো, আওয়ামী লীগ কি করে জানলো যে তারা অন্য গেট দিয়ে বের হইতেছে? তো আমার অ্যানালাইসিস যেটা, সেখানে কিন্তু আপনার উল্লেখযোগ্য একটা ব্যক্তির নাম কিন্তু বারবার বিভিন্ন পত্রিকা বা মিডিয়া আসতেছেন। ভদ্রলোকের নাম হলো শোয়েব আব্দুল্লাহ, যিনি এই মুহূর্তে নেপালে থাকার কথা। ওনাকে নেপালে কিন্তু দেওয়া হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে, তো উনি ওখানে দায়িত্বরত ছিলেন। আর ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড হলো উনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তো তাকেও কিন্তু মানে সন্দেহ করা হচ্ছে। তো দেয়ারফর কেউ না কেউ তো অবশ্যই জড়িত। এখানে যে কেউ জড়িত না বা কারো কোনো ফল্ট নাই এভাবে কোনো জিনিসটা বলা যাচ্ছে না। তো দেয়ারফর এই জিনিসটা অবশ্যই খতিয়ে দেখতে হবে, কারণ এটা রাষ্ট্রীয় প্রোটোকলে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি মনে করি অ্যাজ এ নেশন আমাদের দেশেরও আপনার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তো এটাকে সিরিয়াসলি নিতে হবে। ধন্যবাদ আপনার কাছে। আমরা ফিরে আসবো নাসিম চৌধুরী। ভাই, আপনি ওই বিমানের ব্যাপার নিয়ে কথা বলছিলেন, আমি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেখেন আমরা সৌভাগ্যবান, আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান নির্বাসিত ছিলেন এই যুক্তরাজ্যে 17 বছর। প্রবাসীদের দুঃখ, প্রবাসীদের নিড লিডারের কিন্তু খুব ভালো করে জানা রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের আপনার ওই যে পররাষ্ট্র বিষয় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, উনি বেশ কয়েকবার বিমানের ব্যাপার নিয়ে উনি কথা বলেছেন। আমি দেখলাম একটা ইন্টারভিউতে দেখলাম আমি আমেরিকায় উনি বলেছেন যে বিমানের ব্যাপারে, প্রবাসীদের অধিকারের ব্যাপারে আগামী সরকার কাজ করবে। বিমানকে কিভাবে ঢেলে সাজানো যায়, এখানে যেই ওই যে উনি বলেছেন যে অনলাইনে টিকিট, এটা তো আছেই। মুদ্রা বিমানের প্রবলেম হচ্ছে সর্ষের মধ্যে ভূত। পুরো বিমানের যে আপনার যে স্ট্রাকচার, বিমানের যে কর্মচারী থেকে শুরু করে এদের মধ্যে একটা সিন্ডিকেট আছে, সে সিন্ডিকেটটা কাজ করে, ওদের মাধ্যমেই কিন্তু পৃথিবীর কোথাও কোনো এয়ারলাইন্স নাই যে এয়ারলাইন্সে আপনার মনে করেন 1600-1700 পাউন্ডের ইয়া হয় আমাদের বিমান ছাড়া। তো আমি এটাই বলতে চাচ্ছি, হলফ করে বলতে চাচ্ছি যে আমরা যুক্তরাজ্য বিএনপি ইনশাআল্লাহ যদি বিএনপি পাওয়ারে যায়, ক্ষমতায় যায়, আল্লাহর হুকুম হয়, এই যুক্তরাজ্যে আমরা প্রবাসীদের ভ্যানগার্ড হব। আমাদের প্রবাসীদের কোনো সমস্যা হলে আমরা নিজে হাইকমিশনের সাথে লিয়াজন করব, আমাদের সরকারের সাথে লিয়াজন করব, আমাদের লিডারের সাথে লিয়াজন করব। কিন্তু অনলাইনে তো ভোট। আচ্ছা, আসেন ওইখানে। এখন যে জিনিসটা হচ্ছে যে একটা পজিটিভ ব্যাপার যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যে প্রবাসীদের ভোটাধিকারের জন্য। আচ্ছা, সরকার ভোটাধিকারের জন্য কাজ শুরু করেছে, গ্রান্ট করেছে, একটা প্রাইমারি পর্যায়ে রয়েছে এখনো। আমি গতকালকে আমি দেখলাম যে একটা অ্যাপ ওনারা ইনস্টল করতে যাচ্ছে, যে অ্যাপটা যদি চলে আসে, আমরা দেখি অ্যাপটা যদি চলে আসে তাহলে হয়তো বা এটা আরো ইজি হয়ে যেতে পারে। কথা বলছি আমাদের হাই কমিশনে, যে তুমি তো বলতে হবে, ওনারা বললো যে সমস্যা ছিল এখন নতুন ক্রাইটেরিয়া আসছে, যে এখন অনেক তথ্য কম দিতে হবে, এটা চলে আসছে নাকি বলছে আপনারা ওখানে গিয়ে এখন শুরু করেন। ওই অ্যাপটা চলে আসুক, পাশাপাশি প্রবাসীদের যদি বলতে চাচ্ছে যে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু আপনার ভোট ওঠানোর জন্য যে ধরনের সহযোগিতা বাংলাদেশ হাই কমিশনের সাথে করা দরকার, লিয়াজন করা দরকার, আমরা প্রস্তুত রয়েছি আমাদের প্রবাসীদেরকে সাহায্য করার জন্য। এটার ব্যাপারে এই ব্যাপারে কিছু বলবেন না? অন্য প্রস্তুতি যেমন আমি বলতে চাই যে গভর্নমেন্টকে অতি সত্বরে যেন আমরা নেক্সট ইলেকশনে যেন আমরা জয়েন হইতে পারি, আমাদের সব প্রবাসী যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন এটা খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ করে ফেলে অনলাইনে, অ্যাটলিস্ট যেন সবাই সবার এনআইডি কার্ডটা করে নিতে পারে। এবং পাশাপাশি আগামী ইলেকশনে যেন আমাদের প্রবাসী থেকে প্রতিনিধি থাকে ইয়েতে
পার্লামেন্টে, আমরা সেই দাবি জানাচ্ছি। এখানে ভাইয়ের সাথে একটু আমি বলি যে আপনি যে দাবি করেছেন এটা খুবই মানে আপনার যুগপথ একটা দাবি। আপনি খেয়াল করেন আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এদেশের প্রবাসী, বর্ন ব্রট আপ, উনি ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের সম্মানিত আপনার আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, আর আপনাদের পক্ষ থেকে এখান থেকে গিয়েছেন হুমায়ুন কবির সাহেব, উনিও হচ্ছেন প্রবাসী। তো আপনারা দেখুন আমাদের লিডার কিন্তু প্রবাসীদের ব্যাপারে এখন থেকেই উনি মনে করেন যে অত্যন্ত ওয়াকিবহাল এবং উনি দিয়ে যাচ্ছেন। আমি চাওয়ার মেইন কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বিদেশে থাকি, আমাদের দেশের আমরা যেহেতু মাল্টি কালচার নিয়ে আমরা গ্রো আপ হয়েছি, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা হয়তো আমরা স্পেস পাই না যেটা আমরা ইউজ করতে পারি না, তো আমরা সেই জন্যই আমরা পার্লামেন্টে যদি আসতে পারি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যারা প্রতিনিধি আছে ওনাদের চাইতে আমাদের। আচ্ছা, আমি এবার আপনার কাছে যাচ্ছি, ধন্যবাদ। যে মিডিয়া সংক্রান্ত বিষয়, এখন আজকে দেখলাম যে ঢাকাতে অনেক আপনার যে আমাদের যে এবি পার্টির যে ব্যারিস্টার যেখানে সে বলছে যে তার একটা সাক্ষাৎকার আগে 50-60টা মিডিয়া চলে যেত, এখন দেখা যায় সে ভালো কথা বলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মিডিয়া সেখানে যাচ্ছে না। এখন মিডিয়া কি পার্সোনালি এখন করছে কি মনে হয়, আপনার কি মতামত? বাংলাদেশের মিডিয়া তো এটা মনে করেন যে শেখ হাসিনার সময় আমরা কিন্তু একরকম চেহারা দেখছি, এখন তো শেখ হাসিনা নেই। হ্যাঁ, তো মিডিয়া অনেকটা বায়াসড অনেক ক্ষেত্রে। জি, এটা আমি এটা কি মিস্টার ফুয়াদ বলছে নাকি? হ্যাঁ, মিস্টার ফুয়াদ বলছে এটা। সেটা মিডিয়াগুলোর প্রতি আপনি একটা মেসেজ দেন, আমি আপনাকে চলে যাচ্ছি। তো আমি মিডিয়ার প্রতি যে আমার মেসেজ থাকবে যে আপনারা কোন দলের প্রতি বায়াস না হয়ে আপনারা একটা জিনিসের উপরে বায়াসড হন, সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ। জি, কোন দল ব্যক্তির উপরে আপনারা বায়াসড হবেন না। জি, আচ্ছা, আমরা একটা দেখলাম যে ওদের কথাটা অত সেন্সে বলতে পারে যে জামাতের যে তাহের সাহেব ওখানে গেলেন আপনার আমেরিকাতে, তুমি একটা সাক্ষাৎকারে বললেন যে ভারত যদি আমাদের আক্রমণ করে কখনো কথাটা এরকম, তাইলে জামাতের 50 লক্ষ লোক মানে তাদের রেডি আছে ওদের সাথে যুদ্ধ করার জন্য। এটা এই ধরনের কথা বলাটার কারণটা কি? কারণটা কি আমি সত্যতা জানি না, আমি যেটা মনে করি যে হয়তো কথার পৃষ্ঠে উনি কথাটা বলেছেন, হাউএভার সামনে ইলেকশন, আর এই মুহূর্তে আপনার কাছে 6 কোটি 60 মিলিয়ন তরুণ ভোটার আছে যারা কিনা জীবনে কখনোই ভোট দেয় নাই, আর এই যে জনসংখ্যাটা এরা সবাই কিন্তু এদের ব্লাড গ্রুপ হলো এন্টি ইন্ডিয়ান। তো এই ভোটারকে যদি আপনি আপনার দিকে টানতে চান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ার এগেইনস্টে বক্তব্য দিতে হবে। আচ্ছা, আমি মনে করি ওনার এটা একটা রাজনৈতিক বক্তব্য। তো উনি কোন একটা বিশিষ্ট ভোটার শ্রেণীকে ওনার দলের পক্ষে নেওয়ার জন্য উনি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন বলে আমি মনে করি। এটা একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখি। আমরা কিন্তু শেষ করব, লাস্ট মতামত দেন, পরে আমি এর কাছে যাচ্ছি। তাড়াতাড়ি বলেন, 30 সেকেন্ডে আপনার মতামত। কাজ করে অনুষ্ঠানের জন্য মেসেজ কি, আমরা দেশের কি এটা সুষ্ঠু নির্বাচন কি আপনার মেসেজটা কি? ইনশাআল্লাহ যে আমরা বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে এবং ইলেকশনটা একটা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। আপনার লাস্ট মতামত জাস্ট ওই তাহের সাহেব যদি বলে থাকেন, আমি জানি না, তো উনি এই 50,000 জামাত নিয়ে গিয়ে কি ভারতের সাথে কি যুদ্ধ করবে? আপনাকে আমি বলি, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল। ধন্যবাদ। হ্যাঁ, শুনে শেষ করে ফেলি, আমার মতামত শেষ করে ফেলি। আমার আজকের মেসেজ হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশটা আমাদের। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং যারা দেখছেন দূর দূরান্ত থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা দেশপ্রেমিকের কথা বলছি, আমাদের ভালো থাকবেন আপনারা, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই আমাদের দেশটা একটা শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়ে সকল রাজনৈতিক দল ঐক্যের মাধ্যমে আমাদের দেশের সরকার পকেটে একটা সরকার গঠন হবে, এটাতে আমরা একমত পোষণ করছি। প্রবাস থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।